সম্পর্ক কতটা মজবুত থাকবে বা কোন পথে যাবে বাংলাদেশের রাজনীতি, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের শিরোনাম বাংলাদেশ ভারত সম্পর্ক ও মোদির জোট সরকার। এই শিরোনামে কথা বলতে, বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন স্টুডিওতে। আমরা পরিচয় করাতে চাই, আছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক, এবং আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন, এবং আমাদের সঙ্গে থাকবেন ডক্টর মেজবা কামাল, শিক্ষাবিদ। তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন হয়তো কিছুক্ষণের মধ্যে। আমরা শুরুতেই সুভাষ সিংহ রায় আপনার কাছে আসতে চাই। আজকে আমরা দেখলাম যে ভারতে টানা বেশ কয়েকদিনের ধরে যে নির্বাচনটি হলো, এবং সেই নির্বাচনে কোন দলই আসলে এককভাবে ক্ষমতা আসেননি, এবং সেখানে দুটি জোটের মধ্যে আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বিজেপি নেতৃত্বাধীন যে নরেন্দ্র মোদী, তিনি টানা তৃতীয় দফায় জোট সরকার করে প্রধানমন্ত্রী হলেন আসলে। এবং এখান থেকে আমরা আসলে কি শিক্ষা নিলাম, এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক সেটি আসলে কত দূর যাবে, বা মজবুত হবে কিনা, বা কি হবে, কেমন হবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জোনায়েদ সাকিকে আমার শুভেচ্ছা। আপনি সারা পৃথিবীতে যে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হয়, কোনো দেশের নির্বাচনে কিন্তু এমন দৃশ্য দেখবেন না যেটা এবার লোকসভায় দেখলাম। এটা অনন্য সাধারণ এ কারণে যে বিজয়ী দল এবং বিজিত দল, অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস, তাদের নেতৃত্বাধীন যে জোট, উভয়ই কিন্তু আনন্দ উৎসব করেছে। প্রেক্ষাপট হয়তো ভিন্ন এবং নানান কারণও আছে এর মধ্যে লুকায়িত, কিন্তু এটাই হচ্ছে গণতন্ত্রের মাহাত্ম্য। আমাদের কষ্টটা সেখানেই, আমরা এত কাছ থেকে দেখছি কিন্তু শিক্ষা নিতে পারছি না। আপনি বলছেন বাংলাদেশ ভারতের সম্পর্ক, এবং এটা বিশ্বব্যাপী সমাদৃত কিংবা বিশ্বব্যাপী স্বীকৃত। বাংলাদেশ ভারতের সম্পর্কের আজকে এই সম্পর্ককে সোনালী অধ্যায় বলা হয়, সম্পর্কের সোনালী অধ্যায়। এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা যে খুব জরুরি, এবং একসাথে পথ চলা এবং একসাথে উন্নয়নের এগিয়ে যাওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি খেয়াল করে দেখবেন, এবার বিজেপি উত্তরপ্রদেশে খারাপ করেছে। বলা হয়ে থাকে যে উত্তরপ্রদেশে যার দখলে থাকে সেই সরকার গঠন করে, কিন্তু অপেক্ষাকৃত বেশ খারাপ ফল করেছে। এবং খেয়াল করে দেখবেন, কাশ্মীরের একজন নেতা আছেন, তাকে কাশ্মীরের মানুষজন বিপ্লবী নেতা বলেন, শেখ আব্দুর রশিদ। 5 বছর ধরে কারাগারে, তিনি 1 লক্ষের অধিক ভোটে জয়লাভ করেছেন। এবং যেই অযোধ্যা নিয়ে বিজেপির এত বিস্তার, নির্বাচনের আগে যে রাম মন্দির প্রতিষ্ঠায়, সে জায়গায় কিন্তু বিজেপি ভালো করেনি। অতএব সব মিলে অনেক কিছু কিন্তু পর্যবেক্ষণের সুযোগ করে দিয়েছে ভারতের এবার লোকসভা নির্বাচন। এবং আমাদের সাথে, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, এটা আমাদের বাংলাদেশের জন্মকালীন সময়ের একটা ঐতিহাসিক সম্পর্ক। এ কথা তো বলার অপেক্ষা রাখে না। 71 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় 1 কোটি নাগরিককে তারা আশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় দেয়নি, বাংলাদেশ পুনর্গঠনে আপনি যদি প্রফেসর নুরুল ইসলামের জাতি গঠনকালে একজন অর্থনীতিবিদের কথা, এই বইটি পড়েন, ইউপিএল থেকে অনেক আগে প্রকাশিত হয়েছে বাংলা এবং ইংরেজিতে। আপনি কোনো খেয়াল করে দেখবেন যে 75 সালের গোড়া পর্যন্ত, অর্থাৎ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগ পর্যন্ত যদি ধরেন, বাংলাদেশ পুনর্গঠনে ভারতের যে অর্থনৈতিক সমর্থন ভাবাই যায় না। এবং সবচেয়ে বেশি অর্থ দিয়েছিল তৎকালীন সময়ে পুনর্গঠনে মার্কিন যুক্তরাষ্ট্র, তার পরবর্তীতে দ্বিতীয় হচ্ছে ভারত। এবং তখন ভারতের অর্থনৈতিক অবস্থা এর চেয়ে অনেক অনেক খারাপ ছিল। কিন্তু আমরা নানান কারণে সম্পর্ক নষ্ট করেছি। বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে আওয়ামী লীগ সরকারগুলো এসেছে, তারা ধারাবাহিকভাবে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করেছে। ভারতের এই জোট সরকারটি কেমন হলো আসলে? আপনি দেখবেন যে এবারে সরকারটি মিলেমিশে সরকার,
এবং এই মিলেমিশে সরকারের কিন্তু নরেন্দ্র মোদীর গত সরকারের সাথে এই সরকারের পার্থক্য আপনি লক্ষ্য করবেন, এবং লক্ষ্য করবেন কারণই হচ্ছে আপনি যাদেরকে নিয়ে জোট গঠন করেছেন, বিশেষ করে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, এই দুজনের কিন্তু পুরনো ইতিহাস আছে, যখন তখন যে কোনো জায়গায় চলে যাওয়া। অতএব ব্যাপারটা সহজ নয়। জাতীয় কংগ্রেস একটা সুবিধাজনক অবস্থায় চলে গিয়েছে, এবং তাদের গত 1 বছরে ইন্ডিয়া যে জোটটি তারা করেছিল সেই জোটের সাফল্য ঈর্ষণীয়, এবং তারা ভারতবর্ষের মানুষের কাছে নতুন কংগ্রেস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবং তারা কিন্তু শেষ পর্যন্ত চেষ্টাও ওইভাবে করেনি যে তারা নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডুকে নিয়ে সরকার গঠন করবার, কারণ তারা ধরেই নিয়েছে তাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষায় তারা ফল আরো ভালো করবে। আমি আপনার কাছে আসবো, আমি সবমুখে খারাপ জায়গাটা বলছি, একটা শুধু উদাহরণ দিই। 2005 সালে অক্টোবর মাসে যখন বাংলাদেশের জোট সরকার রয়েছে, জামাত বিএনপি সরকার, যেটাকে বলে জামাত বিএনপি জোট সরকার, সেই সরকারের সময় ভারতের উলফা নেতা অনুপ চেটিয়ার সাথে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বৈঠক করিয়ে দিয়েছিল ঢাকাতেই। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়েছিল ভারত থেকে জঙ্গিরা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে। ভারত বারবার কিন্তু এই ব্যাপারে পর্যবেক্ষণ পাঠিয়েছে। আপনি নিশ্চয় বলবেন, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমি আপনার কাছে একটি প্রশ্ন রেখেই যেতে চাই, যে বলছিলেন যে শিক্ষা নিতে পারছি না, কেন শিক্ষা নিতে পারছি না, এটির উত্তর আপনি নিশ্চয়ই দেবেন। আমরা একটু যেতে চাই জোনাস থেকে আপনার কাছে। এই যে ভারতে দুটি জোট হলো, প্রধান জোট এনডিএ জোট, ইন্ডিয়া জোট, খুবই চমৎকার একটি নির্বাচন আমরা লক্ষ্য করলাম, কেউ এককভাবে ক্ষমতায় যেতে পারেনি। এখান থেকে আসলে আমরা কি শিক্ষা পেলাম, আসলে কেমন হয়েছে সরকার, সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ আলোচক জনাব সুভাষ সিংহ রায় সহ যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, ভারতের নির্বাচন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা আগের চাইতে অনেক প্রত্যক্ষভাবে, মানে যাকে বলে যুক্ত থাকার, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা সম্ভব হচ্ছে, এবং যার ফলে একভাবে একটা পর্যবেক্ষণও কেউ যদি চায় তাহলে খুব ভালোভাবেই রাখতে পারে। আমাদের যতটুকু পর্যবেক্ষণ, সেই জায়গায় ভারতের এবার নির্বাচনের কেন্দ্রীয় বিষয়টা ছিল যে বিজেপি যেহেতু টানা 10 বছর ধরে ক্ষমতায় আছে এবং 14 সালের নির্বাচনে তাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন, এবং 18 সালের নির্বাচন, 19 সালের নির্বাচনে তাদের সংখ্যাগরিষ্ঠতাই কেবল নয়, একেবারে 2/3 সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি তাদের জোটগতভাবে হাজির হওয়া, 303টি আসন পাওয়া বিজেপির এককভাবে তাদেরকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছিল। এবং এইবার সে কারণে তারা স্লোগান তুলেছিল যে আপকে বার 400 পার, মানে 400 সিটের বেশি তারা জোটগতভাবে পাবে, বিজেপি প্রায় 350-র কাছাকাছি পাবে, এইরকম একটা আশা তাদের ছিল। এবং এই যে তাদের স্লোগানটা, এই স্লোগানটার অন্য মর্মার্থ বিরোধী দলের দিক থেকে যেটা ছিল যে এই সংখ্যাগরিষ্ঠতা তারা কেন চাইছে, তাদের তো অলরেডি সংখ্যাগরিষ্ঠতা আছে, আরো 400 সিট তাদের কেন দরকার, মানে তাদের দরকার হচ্ছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, 363টি আসনের মতো, এবং যেটা তারা পেলে সংবিধান পরিবর্তন সহ অনেক কিছু তারা করতে পারবে। এবং এই সংবিধান পরিবর্তনের একটা ভীতি এবং সংবিধান পরিবর্তনের মাধ্যমে আরো যে কর্তৃত্ববাদ ভারতের মধ্যে জন্ম নিচ্ছে বলে বিরোধী দল অভিযোগ করছে। বেশ কিছু ঘটনা ঘটেছে, সিটিং চিফ মিনিস্টাররা জেলে যাচ্ছেন, বিরোধী দলের নেতাদের নামে মামলা দেওয়া হচ্ছে, জেলে দেওয়া হচ্ছে, আবার সেই বিরোধী দলের নেতারাই যাদের বিরুদ্ধে বিরাট দুর্নীতির মামলা আছে তারা সরকারি দলে যোগ দেওয়ার সাথে সাথে তারা ক্লিন চিট পেয়ে যাচ্ছে, ওয়াশিং মেশিনে হয়ে যাচ্ছে, এই সমস্ত যেগুলো আমরা বাংলাদেশেও দেখি, মানে বেশ ব্যাপকভাবে এটা ছিল। তো সংবিধান পরিবর্তনের একটা ভীতি সেখানে বিরোধী দলের দিক থেকে ছিল, কর্তৃত্ববাদ কিংবা স্বৈরতন্ত্র আরো ব্যাপকভাবে জেঁকে বসবে, এবং নির্বাচনটাকে বিরোধী দলের দিক থেকে সংবিধান রক্ষা জায়গাতে নেওয়া হয়েছিল। এবং বিজেপি যেহেতু 400 সিটের স্লোগান দিয়েছে,
ফলে সেটা না পাওয়াটাই তাদের জন্য এক ধরনের জয় সত্ত্বেও পরাজয়। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণেই বিরোধী দল কিন্তু তাদেরও সংখ্যাগরিষ্ঠতা তারা পায় নাই, কিন্তু তাদের বিজয় হয়েছে বলে একভাবে একটা জায়গা তৈরি হয়েছে। ফলে কেউ হেরেও জিতেছে, কেউ জিতেও ওইভাবে জয়লাভ করতে পারেনি। কিংবা বিজেপি হয়তো জিতেছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে একক একটা এইটা পুরো নির্বাচনের সময় দেখা গেছে যে নরেন্দ্র মোদীর নির্বাচন, বিজেপি এনডিএ জোট অনেক পেছনে ছিল, তো সেই জায়গাটা বন্ধ হয়েছে। এখন ভারতে এই ঘটনাটা যে একনায়কত্ব সুলভ কিংবা স্বৈরতান্ত্রিক নানা পদক্ষেপ আছে, কর্তৃত্ববাদী ঝোঁক আছে, দমন পীড়ন চলছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার চলছে, ইডি সিবিআই এগুলোকে ব্যবহার করে বিরোধী দলকে দমন পীড়ন করা হচ্ছে, কিন্তু সবকিছু শেষে ভারত, এমনকি নির্বাচন কমিশন নিয়েও সেখানে প্রশ্ন উঠেছে, কিন্তু ভোটের দিন মানুষ ভোট দিতে পারবে না এই অনাস্থার জায়গাটা পর্যন্ত এখনো পৌঁছায়নি। এমনকি ভোট গণনার ম্যানিপুলেশন নিয়েও তাদের প্রশ্ন উঠেছিল, ইভিএম ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা জায়গাতে যে এখনো শান্তিপূর্ণ উপায়ে সরকার বদলের প্রশ্নটিতে পুরোপুরি আস্থা ভেঙে যায়নি। এই না ভেঙে যাওয়ার ফলাফল হচ্ছে যে রাজনৈতিক বিতর্ক হয়েছে, রাজনৈতিকভাবে জনগণকে জয় করার চেষ্টা হয়েছে, এবং তার মধ্য দিয়ে একটা জনগণের ভোটে একটা মোটামুটি ভাবে উভয় পক্ষ আস্থা রাখছেন। সাকিব, আমি একটু এক লাইনে শেষ করি। এই বাস্তবতাটা আছে। এমনকি পাকিস্তানের ক্ষেত্রে কথা বলা যায়, বিরোধী দল কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, নেতাকে জেলে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও এমনকি ভোট গণনা নিয়েও প্রশ্ন তুলেছেন বেশ কিছু আসনে, কিন্তু ভোট দিতে পারেননি। এটা কিন্তু পাকিস্তানেও ভোট হয়নি। বাংলাদেশের চিত্রটা কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন। সুতরাং পার্থক্য যদি আপনি দেখতে চান, এখানে কেউ ভোট দিতে পারে না, ওখানে কিন্তু ভোট দিতে পারে। তার মানে হচ্ছে জনগণের যা কিছু বিক্ষোভ অথবা লড়াই, সেটা ভোটে যেতে পারে, ওইটার একটা রাজনৈতিক সমাধানের একটা জায়গা আছে। আর বাংলাদেশে এটা ভোটে যেতে পারে না। এই পার্থক্যটা খেয়াল রেখে আমরা পরবর্তী আলোচনা এগুলো নিয়ে কথা বলবো। আপনি নিশ্চয়ই আবারও বলবেন। আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। আমরা আপনার কাছে শুরুতে আসতে চাই। আপনার কাছে যে প্রশ্ন, আসলে একই রকম প্রশ্ন। আমাদের পার্শ্ববর্তী দেশ, সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, সেখানে আসলে একটি নির্বাচন, খুব চমৎকার একটি নির্বাচন দেখলাম, দুটি জোটের মধ্যে হাড্ডাহাড্ডি একটি লড়াইয়ের মধ্য দিয়ে কোনো দলই আসলে এককভাবে ক্ষমতা আসতে পারেনি। এককভাবে জোট সরকার গঠিত হলো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় দফায় তিনি প্রধানমন্ত্রী হলেন আর কি। সেক্ষেত্রে আসলে এখান থেকে আমাদের শিক্ষার কি আছে? আমাদের বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক, সেটি আসলে কতটা এগিয়ে যাবে এই যে জোট সরকার তৈরি হলো, কি বলবেন? শুনুন, প্রথম কথা হচ্ছে যে ভারতের যে বৈদেশিক নীতি, সেই নীতিতে কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথেই মৌলিকভাবে কোনো রূপান্তর হয় না। তাদের একটা নীতির ধারাবাহিকতা থাকে পৃথিবীর অন্যান্য অগ্রসর দেশের মতো। তো সেদিক থেকে আপনার ভারতের বৈদেশিক নীতিতে আপনার এই যে ক্ষমতাই তো মৌলিকভাবে পরিবর্তন হয়নি, বা যদিও হতো তাহলেও যে খুব বড় ধরনের পরিবর্তন হতো সেটা আমি মনে করি না। তো কাজেই আমি মনে করি যে সম্পর্ক ছিল বাংলাদেশের সাথে কিংবা প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে, সেই সম্পর্কের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এবং আগামীকাল তো শপথ গ্রহণের দিন, এবং নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করবেন। সেখানে আমাদের শপথ হয়ে গেছে, আজকে হয়ে গেছে, সরি সন্ধ্যা হয়ে গেছে, সরি আমি একটু অন্য ঝামেলায় ছিলাম। আজকে শপথ গ্রহণ হয়ে গেছে এবং সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোরও আরো অনেকে প্রতিবেশী রাষ্ট্রগুলো ছিল। তো এরকম একটা অবস্থার মধ্যে যেটা হচ্ছে যে আপনার আমি মনে করি যে সম্পর্কের ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে। কিন্তু যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে যে হিন্দুত্ববাদিতার যে আপনার আস্ফালন চলছিল, সেই আস্ফালন কিন্তু, এবং যার থেকে আপনার তারা ভারতের যে সেকুলার সংবিধান তাকে পরিবর্তন করার জন্য সক্রিয় হয়ে উঠেছিল, সচেষ্ট হয়ে উঠেছিল, এবং 400 আসন পাবে বলে যে দাবি তিনি ইলেকটোরাল ক্যাম্পেইনের সময় উত্থাপন করেছিলেন, সেটা হয়নি। এবং উল্টো দিকে যেটা হয়েছে যে কংগ্রেস এবারই অনেক দিন পরে দেখা গেল যে কংগ্রেস প্রায় 100 আসনের কাছাকাছি পেয়েছে, 99টা আসন পেয়েছে। এবং কংগ্রেসের নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট, তারা কিন্তু
তারা 234 সম্ভবত, আমার যদি ভুল না হয় 232টি আসন তারা পেয়েছে। তো ফলে এই যে আপনার ধরেন ভারতের রাজনীতিতে যে একটা ভারসাম্যের অভাব গত প্রায় 10 বছর ধরে চলছিল, সেই ভারসাম্যটা এখন অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে। ফলে যেটা হয়েছে যে এখন আরেকটা জিনিস যেটা বিশেষভাবে লক্ষণীয়, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী এর আগে যখন তিনি তার নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন কিংবা পরবর্তীকালে পরপর দুবার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, দুবারই কিন্তু তিনি একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে প্রধানমন্ত্রিত্ব করেছেন। কিন্তু এবারই প্রথমবারের মতো তাকে কিন্তু জোট সরকারের প্রধানমন্ত্রী হতে হলো। তো তার জোট সরকার পরিচালনার কিন্তু কোনো অভিজ্ঞতাই আসলে নরেন্দ্র মোদীর নাই। এবং নরেন্দ্র মোদী যে এক নেতা এক দেশ বলে যে স্লোগান তুলছিলেন, এবং ভারতের যে বৈচিত্র্য, সেখানে যে ধর্মীয় বৈচিত্র্য, জাতিগত বৈচিত্র্য, ভাষাগত বৈচিত্র্য সহ নানাবিধ যে বৈচিত্র্য, এবং সেই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যের যে সম্মিলন, সেই ফিলসফিকে চেঞ্জ করে উনি কিন্তু এক ধর্মের এক রাষ্ট্র বানানোর চেষ্টা করছিলেন। তো সেটা বাস্তবেও সম্ভব না, এবং এবার ভোটের রেজাল্টও জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে যে ভারতে সেটা করা সম্ভব হবে না। বরং সংবিধান পরিবর্তনের যে স্বপ্ন তিনি দেখছিলেন তা যে ভেঙে খান খান হয়ে গেছে সেটা তো স্পষ্ট। কাজে সেদিক থেকে আমি মনে করি যে এটা তার জন্য সত্যিই চ্যালেঞ্জ হবে। এবং আপনার তার যে প্রধান দুই পার্টনার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, তারা দুজনে কিন্তু এই জোটে ছিলেন আগে, আবার জোট ত্যাগ করে চলেও গেছিলেন, আবার ফিরেও এসছেন। হ্যাঁ, এরকম যাওয়া আসার মধ্যে যেহেতু তারা থাকেন, এবং তাদের দুজনের উপরে কিন্তু এবার এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না সেটা অনেকাংশে নির্ভর করবে। কাজে তারা যদি ধরেন মানে যদি তারা তাদের অবস্থান পরিবর্তন করে যদি ইন্ডিয়া জোটের সাথে সম্পর্কিত হন, হ্যাঁ, তাহলেই কিন্তু দেখা যাবে যে আপনার ক্ষমতার রদবদল ঘটে গেছে। বাট আপনার এবার যাই হোক না কেন, আমি মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের মুক্তিযুদ্ধের পরম বন্ধু, আমাদের সাথে যাদের ঐতিহাসিকভাবে সম্পর্ক, আর আমরা তো অনেক কিছু পাল্টাতে পারি, হ্যাঁ, কিন্তু আমরা তো প্রতিবেশীকে পাল্টাতে পারি না। হ্যাঁ, এটা আমাদের ভূগোল নির্ধারিত, ইতিহাস নির্ধারিত যে বাস্তবতা, সেই বাস্তবতায় তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে, তাদের সাথে আমাদের সম্পর্কের টানাপোড়েনের জায়গা আছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। এবং সেই টানাপোড়েনের জায়গাগুলোকে আমরা কিভাবে আমাদের অনুকূলে নিষ্পত্তি করতে পারি সেটা আমাদেরকে, সেটি নিয়ে আপনার কাছে আমি আবারও শুনবো, আসবো। আমি একটু যেতে চাই জোনায়েদ সাকি, আপনার কাছে আসতে চাই যে আমাদের অনেকগুলো অমীমাংসিত দিক রয়েছে, ইস্যু রয়েছে, এগুলো কি ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আগের যে জায়গাটাতে বলছিলাম যে বাংলাদেশে আর ভারতের নির্বাচনের মধ্যে পার্থক্য, এখন ভারতের ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে যে বিরোধী দল একটা সম্ভাব্য মানে অলরেডি যে একটা মানে স্বৈরতন্ত্র সেখানে দানা বেঁধেছে এবং আরো বেশি করে গেড়ে ওঠার সম্ভাবনা ছিল, সেইটার বিরুদ্ধে লড়াই করেছে এবং ভোটে সেটার একটা মীমাংসা করতে পেরেছে, অনেক দূর তারা ঠেকিয়ে দিয়েছে, এটা তারা মনে করছে। ফলে সেদিক থেকে তারা বিজয় মনে করছে। এবং এটা কারা করছে? কংগ্রেস সহ, আম আদমি পার্টি সহ, তৃণমূল কংগ্রেস কিংবা ডিএমকে কিংবা এদিকে সমাজবাদী পার্টি, এইরকম অনেকগুলো পার্টির ইন্ডিয়া অ্যালায়েন্স। তার একজন গুরুত্বপূর্ণ নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি সম্প্রতি তার নির্বাচনী এক বক্তৃতায়, বেশ কয়েকটি বক্তৃতায় বারবার রিপিট করেছেন যে ভারতে কি ধরনের স্বৈরতন্ত্র ডেভেলপ করছে। রাশিয়ার পুতিন যেভাবে বিরোধী দলকে জেলে ঢুকিয়ে হত্যা করে 87% ভোট পাচ্ছে, বাংলাদেশে শেখ হাসিনা যেভাবে বিরোধী দলকে জেলে ঢুকিয়ে নির্বাচন পার করছেন, কিংবা পাকিস্তানে ইমরান খানের দলকে। বাংলাদেশের কথা বলছেন? হ্যাঁ, লাগাতার ভাবে বলেছেন। আপনি না শুনতে পারলে এটা তো দুঃখের বিষয় আপনার জন্য যে আপনি এখনো দেখতে পাচ্ছেন না। আপনি একটু জাস্ট খুলে দেখুন কেজরিওয়ালের বক্তব্য। তো এখন আমি বলছি যে ইন্ডিয়া অ্যালায়েন্সের এই অভিজ্ঞতাটা কেন গুরুত্বপূর্ণ জানেন? 2014 সালে বাংলাদেশে কংগ্রেস সরকার তখন ছিল। বাংলাদেশের নির্বাচনে সুজাতা সিং এসে কিভাবে বাংলাদেশের নির্বাচনকে ইনফ্লুয়েন্স করেছেন সেটা আমরা তখন দেখেছি। সেই দিক থেকে আমি বলছি 10 বছরে ভারত নিজে তার দেশে একটা কর্তৃত্ববাদের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে এবং সেটাকে মোকাবেলা করার লড়াই করেছে। ভারতের এই অপোজিশন তাদের গণতান্ত্রিক লড়াইয়ের অভিজ্ঞতা থেকে বাংলাদেশে তাদের সরকারের আমলে যে ধরনের এই এক পেশে একটা নীতিকে সহায়তা করা হয়েছিল সেটা তারা এখনো মনে করবেন কিনা সেটা পরবর্তীতে আমরা দেখব। কিন্তু
ভারতের নরেন্দ্র মোদীর সরকার তারা স্পষ্টতই এই নির্বাচনের সময় বলেছেন স্থিতিশীলতার স্বার্থে তারা আওয়ামী লীগকে ক্ষমতা দেখতে চান। আর বাংলাদেশ থেকে তো আমাদের ওবায়দুল কাদের সাহেব বলে দিয়েছেন ভারত আছে, দিল্লি আছে, আমরা আছি, এবং ভারত সরকার সাথে ছিল বলেই এইরকম একটি নির্বাচন তারা করতে পেরেছেন, অন্য কেউ হস্তক্ষেপ করতে পারেনি তাদের নিজেদের মধ্যকার নির্বাচন। আমি শেষ করি, তার মানে রাজনৈতিক হস্তক্ষেপের যে জায়গা আছে বাংলাদেশে, ভারত আর বাংলাদেশের সম্পর্ক জনগণ টু জনগণের সম্পর্ক 71 সালের বন্ধন তৈরি হয়েছে, সেটা আমরা অবশ্যই সবাই জানি এবং সেটা আমরা মানি। কিন্তু ভারতের সাথে এই জনগণের যে সম্পর্ক হওয়ার কথা, যেটা সরকারের মধ্যে প্রতিফলিত হবে, কিন্তু আমরা দেখছি যে ভারত রাষ্ট্র বাংলাদেশে একটি দলের সাথে, একটি সরকারের সাথে সম্পর্ক রাখতে চায়, জনগণের সাথে সম্পর্ক রাখতে চায়, এবং সে কারণে তারা যেভাবে নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাজনৈতিক প্রভাব বিস্তার করেছে, ফলে বাংলাদেশের জনগণের মধ্যে ভারত রাষ্ট্রের এই ভূমিকার বিরুদ্ধে একটা ক্ষোভ আছে। নদী, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, সংস্কৃতি, এগুলো প্রশ্ন আছে, কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের সম্পর্কে নেতিবাচক দেখা যায়। এর বাইরেও বিজেপি সরকারের বিশেষ নীতির যে প্রভাব পড়বে সেই বিষয়ে আমি পরে কথা বলবো। সিংহ রায়, আপনার কাছে একটু আসতে চাই যে আপনার কাছে আগেও প্রশ্ন ছিল যে শিক্ষা নিতে পারছি না কেন, এবং আরেকটি প্রশ্ন যে অমীমাংসিত অনেকগুলো ইস্যু রয়েছে, সেগুলো ইতিবাচক পরিবর্তন আসবে। বঙ্গবন্ধু তার ডায়েরিতে লিখছিলেন 2 থেকে 3 মিনিটের মধ্যে, ডায়েরিতে লিখেছিলেন যে আরমানিটোলার বাদশা কথা বলতে চায়, আওয়ামী লীগের সবার মধ্যে দাঁড়িয়ে বললো আমি একটু কথা বলবো। বঙ্গবন্ধু লিখছেন যে বাদশাহ যদি কথা বলতে চায় এবার ঠেকায় কে, জুনায়েদ সাকি কথা বলতে চাইলে ঠেকায় কে? তা বাদশাহ কি বলেছিলেন যে মুসলিম লীগ আমার এত অর্থ দিয়েছে, এই দেখেন টাকা, এগুলো আমি ছুঁড়ে ফেলে দিলাম। সেই বাদশাহ আর যতই তুলনা করি না কেন জুনায়েদ সাকি ভাই, এটা মিলবে না। আচ্ছা, মিলার কথাও না। আমাকে সকালে একজন দিল্লি থেকে একজন ফোন করে বলছে যে বাংলাদেশে যে ব্যবসায়ীদের প্রাধান্য রাজনীতিতে, এটা খুবই তো হতাশাজনক। তাই আমি বললাম হ্যাঁ, এটা আমারও কোনো কোনো সময় মনে হয়। কিন্তু আপনি কি বলতে পারেন যে মোহনচাঁদ করমচাঁদ গান্ধী কোথায় মারা গিয়েছিলেন? তো উনি একটু চমকে গেছেন, তাই বলে উনি বিড়ালা হাউসে মারা গিয়েছিলেন। অর্থাৎ ভারতের সবচেয়ে ধনী যে প্রতিষ্ঠান টাটা বিড়ালা, তখন তো আর আবিষ্কার হয়নি, রিলায়েন্স আসেনি, সেই বিড়ালা হাউসে তিনি মারা গিয়েছেন। তার মানে কি, বিড়ালা কোম্পানিটি মহাত্মা গান্ধীর কে পৃষ্ঠপোষকতা করত। এগুলো একটু স্মরণ করে রাখলাম। এই যে ভারতের যে নির্বাচন হলো 3 তারিখের পর থেকে, নির্বাচনের পর থেকে হঠাৎ করে ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে আপনার চন্দ্রবাবু নাইডুর স্ত্রী ভুবনেশ্বরীর তার যে হেরিটেজ ফুড সংস্থা, তার শেয়ার 55% বেড়ে গেল, এবং 579 কোটি টাকার লাভ হলো মাত্র একদিনে শেয়ারে। কি বলবেন? ব্যবসায়ীদের প্রাধান্য বলবেন? অনেক আলোচনা আছে। এই যে বাংলাদেশ ভারতের সম্পর্ক নষ্ট করেছে কারা? যারা আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যখন ক্ষমতা এসছে বারবার এটাকে নষ্ট করেছে, তাদের কাছে বারবার মাথা নত করেছে, নতজানু হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে? না, আওয়ামী লীগ। আওয়ামী লীগ, জি বুঝতে পেরেছি। আমি তো জোর দিয়ে বললাম আওয়ামী লীগ সরকার। আপনি খেয়াল করেন তো, সেই 74 সালে আমাদের যে ছিটমহল বিনিময়ের যে বাংলাদেশের সংসদে যে আইনটি বঙ্গবন্ধু সরকার পাশ করেছিলেন, সেই সীমান্ত সমস্যা নিরসনের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে কত বছর? এর মাঝখানে অনেক সরকার গিয়েছে। 2015 সালে 7ই মেতে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ মিলে তারা যে ছিটমহল বিনিময়টা হয়েছে, এবং মানে আওয়ামী লীগ সরকার, আমি শেষ করি, এটা গুরুত্বপূর্ণ কথা। আপনি তো বুঝছেন না আমি কি বলতে চাই। হ্যাঁ বলেন। জুনায়েদ সাকির কথা বলা যায়, কি বলতে চাই এটা প্রেডিক্ট করা যায়। তা আপনি খেয়াল করে দেখবেন এই যে বঙ্গবন্ধু কন্যার যে সরকার, তারা যে এই যে ছিটমহল বিনিময় যখন হলো, লাভ হয়েছে কার? বাংলাদেশ 10,000 একর বেশি জমি পেয়েছে। কখনো কেউ ভাবেনি। 111টি ছিটমহল রয়েছে বাংলাদেশের ভিতরে, ভারতের ছিটমহল এই কিন্তু চুক্তি হয়েছে। 51 ছিটমহল গেছে বাংলাদেশের ছিটমহল ভারতের ভিতরে। আমি সব মিলে 10,000 একর জমি কিন্তু আমরা বেশি পেয়েছি। একটা প্রশ্ন করি, ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে জনাব জুনায়েদ সাকিব বলেছেন যে ভারত শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্কটি রাখতে চায়। আপনি বললেন যে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ সরকারের বাইরে অন্য কোনো দল ক্ষমতা আসলে
সেই যে চুক্তিগুলো বাস্তবায়ন হয়নি, মানে না চুক্তি না, সম্পর্ক নষ্ট। আওয়ামী লীগের সাথে কি আমার চুক্তির বিষয় এখানে না তো, চুক্তি কি বাতিল, চুক্তি কোন বাতিল করেছিল? মানে সম্পর্কটা আওয়ামী লীগের সাথে। আমি আপনাকে বলি, বিএনপি এবং তার যে প্রিয় এই যে দল বিএনপি এখন যাকে ঘাড়ে নিয়ে ঘুরছেন জুনায়েদ সাকি, সেই দল যখন শান্তি চুক্তি বাংলাদেশে সংগঠিত করা হলো বঙ্গবন্ধু কন্যার সময়, বলেছিল না 1.1 বাংলাদেশ ভারতের অধীনে হয়ে গেছে, বলেছিল তো। অতএব এই যে আমি একটা কথা খুব ভালো করে আপনাকে বোঝানোর চেষ্টা করি, এই যে বাংলাদেশটাকে এই যে 10 ট্রাক অস্ত্রের একটা তো উদাহরণ, এটাকে এই জঙ্গি রাষ্ট্র বানানোর যে প্রক্রিয়া সবচেয়ে প্রতিবাদ করেছিল ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। কত ট্রাক অস্ত্র যে গিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। তা এইভাবেই কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্ক নানাভাবে নষ্ট করা হয়েছে। অথচ 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের আগে রিয়াজ রহমানের নেতৃত্বে বিএনপি একটি প্রতিনিধি দল ভারতে যে যা যা বলে এসছে ভারতের পত্র-পত্রিকায় লেখা রয়েছে। 20 সেকেন্ডে যদি শেষ করেন। জি, আমি এক কথা যে কথাটি বলি, এই যে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের জেডিইউ, তারা যে বিজেপির সঙ্গে যে সরকার গঠনের ঐক্যমতে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা নিয়ে অনেকের আলাপ আলোচনা আছে। কারণ নরেন্দ্র মোদীর বয়স এখন 73 বছর। এই নরেন্দ্র মোদী নাকি এক সময় দাবি করেছিলেন যে 75 বছরের উপরে কেউ আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। তখন অটল বিহারী বাজপেয়ীকে হয়তো টার্গেট করেছিলেন। এখন এই যে তার 75 বছর মাত্র পূর্তি 2 বছর, ভারতের জনগণ এবং রাজনৈতিক মহল তারা কিন্তু অপেক্ষা করবে যে এই 75 বছরের পর তার যখন বয়স পার হবে তখন তিনি কি বলবেন। অসংখ্য রাজনীতিতে অনেক কিছু অনিশ্চয়তা আছে। ধন্যবাদ। আমি আলোচনায় যেতে চাই ডক্টর মেজবা কামাল স্যার, আপনার কাছে আসতে চাই যে আপনি বলছেন যে অমীমাংসিত ইস্যুগুলোতে আসলে কোনো ইতিবাচক পরিবর্তন বা কূটনৈতিক সম্পর্কটি আর কত মজবুত হবে বলে মনে করেন? আপনাকে মানে আপনার শেষ কথা যদি বলেন। জি, মানে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে এখন শক্তিশালী। কূটনৈতিক শুধু বলবো কেন, সব দিকের যে সম্পর্ক। কিন্তু আমি মনে করি যে আপনার এটা যে শুধু মানে ভারতই যে বাংলাদেশের জন্য করছে এটা মনে করার কোনো কারণ নাই। কারণ বাংলাদেশও কিন্তু ভারতের জন্য অনেক কিছু করেছে। বিশেষত আপনি যদি পূর্ব ভারতের যে আপনার রাজনৈতিক অস্থিরতা, সেই কথাটা যদি বিবেচনায় রাখেন, তাহলে আপনি দেখবেন যে মানে বাংলাদেশ যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তার কারণে কিন্তু ডেফিনেটলি আপনার উত্তর পূর্ব ভারতের রাজনীতির উপর একটা প্রভাব পড়েছে। এবং উত্তর পূর্ব ভারতে যে একটা আপাত শান্তি এবং স্থিতি বিরাজ করছে, এবং সেইখানে আপনার আইএসআই সহ অন্যান্যদের যে তৎপরতা ছিল, হ্যাঁ, স্থানীয়দের সাথে যোগসাজশে, স্থানীয় প্রতিবাদী গ্রুপগুলোর সাথে যোগসাজশে, সেটা কিন্তু মানে অনেকখানি স্তব্ধ হয়ে গেছে। তো বাংলাদেশ ভারতের স্থিতিশীলতায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে ইমার্জ করেছে, এটাও ভারতকে মনে রাখতে হবে। তো সেদিক থেকে আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রেও মানে ভারতের সাথে যে এখনো আপনার অমীমাংসিত বিষয়গুলো আছে, অমীমাংসিত বলবো, অথবা ধরুন যেগুলো সমস্যার বিষয় আছে, সে যেটা কখনো কখনো সংকটের রূপ ধারণ করে, সে বিষয়গুলো মানে আপনার পরস্পরের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে দ্রুত সমাধান হওয়ার দরকার। অনেক দিন হয়ে গেল, কিন্তু এটা ঠিক যে ছিটমহল সমস্যার মতো সমস্যা সেটা খুবই ভালোভাবে নিষ্পত্তি হয়েছে। আমাদের সমুদ্র সীমা নিয়ে সমস্যা, সেটা নিষ্পত্তি হয়েছে। এবং আমাদের পদ্মার পানি যে আপনার ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা, সেটাও সমাধান হয়েছে। কিন্তু আমাদের যে অভিন্ন নদীসমূহ, তার যে পানির হিস্সা পাওয়া, ন্যায্য হিস্সা পাওয়ার যে ব্যাপারটা, সেটা বিশেষত আপনার তিস্তার পানি বন্টনের যে বিষয়টা, সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত সমস্যা দারুণভাবে রয়ে গেছে। সীমান্তে হত্যা হয়তো কমেছে, কিন্তু সীমান্তে হত্যা বন্ধ হয়নি। এই ধরনের সমস্যাগুলো আছে। বর্ডার ট্রেড, সেই বিষয়টাও কিন্তু একটা মানে যেটা মাঝে মধ্যেই আপনার সমস্যার রূপ নিচ্ছে। যদিও আপনার যে হাটগুলো করা হয়েছিল, সে হাটগুলোকে আরো কিভাবে ইফেক্টিভ করা যায় সে বিষয়গুলো নিয়ে
কাজ করা দরকার, কারণ সীমান্তের একটা নিজস্ব অর্থনীতি আছে, সেটাকে হিসেবের মধ্যে নিতে হবে। তবে আমি যে কথাটা বলবো যে মানে যে আপনার স্থিতাবস্থা বিরাজ করছিল আমাদের মধ্যেকার সমস্যাগুলো নিরসনের ক্ষেত্রে, সেইটাতে যে খুব দ্রুত খুব অগ্রগতি হবে আমি সেটা মনে করি না। কেন মনে করি না, একটু বাক্যটা শেষ করতে দেন। মনে করি না এই কারণে যে ভারতে তো একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এবং সেইখানে আপনার যেমন কেন্দ্রীয় সরকারের ভূমিকা আছে, তেমনি রাজ্য সরকারগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং পশ্চিমবঙ্গে কিন্তু আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, তারা আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে এবার আবির্ভূত হয়েছে। কাজেই আপনার সেইখানে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সহযোগিতা এবং সমর্থন ছাড়া কেন্দ্র এককভাবে কিছু করতে পারবে না। কাজে আমার মনে হয় যে হয়তো সেই স্থিতাবস্থা চলবে, কিন্তু আমরা প্রত্যাশা করব যে নতুন সরকার আমাদের সাথে সম্পর্কগুলো মানে আমাদের সাথে সমস্যাগুলো দূর করার ব্যাপারে দ্রুত পদক্ষেপ। আমরা একটু যেতে চাই সুভাষ সিংহ আপনার কাছে। আসলে এই যে ভারতেও কিন্তু টানা 3 দফায় নরেন্দ্র মোদী সরকার এখন ক্ষমতাসীন হলেন, বাংলাদেশেও কিন্তু একই সরকার টানা 4 দফায়। সেই ক্ষেত্রে আসলে কূটনৈতিক সম্পর্ক আরো কতটা মধুর হবে, প্রত্যাশা জায়গাগুলো পূরণ হবে কিনা, আপনার শেষ কথা কি বলবেন? আমি একেবারে খুব খোলামেলা দু একটি কথা বলি। ভারতের নির্বাচন আমি প্রথমেই বলেছিলাম যে একটি অনন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেন বলেছিলাম? বিজয়ী দল এবং বিজিত দল উভয়ই আনন্দ উৎসব করেছে। এবং আরেকটা ব্যাপার খেয়াল করা দরকার, অযোধ্যায় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যারা জিতেছে তারা মূলত সমাজতান্ত্রিক মতবাদের একটি দল, সমাজবাদী পার্টি। অনেকগুলো কিন্তু পর্যবেক্ষণ কিন্তু এই নির্বাচনে আছে, এবং ধনী এলাকাগুলোতে কিন্তু বিজেপি ভালো ফল করেছে। আপনি দেখেন দিল্লির 7টি আসনে কিন্তু জয়লাভ করেছে কিন্তু বিজেপি। আবার কোনো কোনো জায়গায় যেখানে বিজেপি কখনো হারার কথা না, সেখানে কিন্তু বিজেপি পরাস্ত হয়েছে। অতএব গণতান্ত্রিক কাঠামোতে মানুষ যে সবার উপরে, তাহার উপরে নাই, এটা সত্য প্রমাণিত হয়েছে। আর যত কথাই বলি না কেন, এই পানি নিয়ে যে এই সমস্যা যুগ যুগ ধরে পৃথিবীতে হয়ে আসছে। যেমন ইংরেজিতে একটা শব্দ আছে রাইভাল, অর্থাৎ বাংলায় বলে প্রতিদ্বন্দ্বী। এই প্রতিদ্বন্দ্বী শব্দটি এসেছে রিবেলিস থেকে, ল্যাটিন শব্দ। রিবেলিস মানে একই নদীর জল যারা ব্যবহার করে। এবং খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতাব্দীতে এই পানি নিয়ে যত এই রাইভালস তৈরি হয়েছিল, এখানে সুমের রাজা হামুরাবি তিনি একটি ইউনিফর্ম হরপে একটা চুক্তিনামা করেছিল পানির বন্টন ব্যবস্থা নিয়ে। অর্থাৎ তখনও পর্যন্ত কিন্তু ওই সময়ও এই পানি নিয়ে টানাটানি কিন্তু ছিল। এবং ভারতের দিল্লির সাথে পাঞ্জাবের সাথে অন্য রাষ্ট্রে, সেখানেও কিন্তু পানি নিয়ে কিন্তু নানান রকম দ্বন্দ্ব বিবাদ কিন্তু রয়ে গেছে। অতএব এই যে ব্যবস্থাপনার যে কথাটা মেজবা কামাল স্যার যেটা বললেন, আপনি তো বঙ্গবন্ধুই 45,000 কিউসেক পানি বন্দোবস্ত করে গেছেন, এবং সেই পানির জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে তখন চুক্তি হলো, তখন করে দিলেন কিন্তু 20,000 কিউসেক পানি। অতএব সম্পর্কের জায়গাটি আপনি যদি রাখতে চান, প্রতিবেশীর উভয়কে সমর্থন করতে হবে। অবশ্যই বাংলাদেশ ভারতকে অনেক সমর্থন দিয়েছে। এই যে জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেটা 7 সিস্টারের কথা বললেন, সেখানে বাংলাদেশের অবদান কিন্তু অভূতপূর্ব। অসংখ্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব জোনায়েদ থেকে আপনাকে শেষ করতে যাই, প্রত্যাশা জায়গাগুলো পূরণ হবে বলে মনে করেন কিনা? দেখুন, সুভাষ দা আমার বিষয়ে অনেকগুলো কথা বলেছেন, আমি ওনার উস্কানিতে আপাতত পা না দিই যেহেতু সময় কম। আমি বরং বিষয়ে আসি। সেটা হচ্ছে যে আমি যে রাজনৈতিক হস্তক্ষেপের কথা বললাম বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে, বাংলাদেশের জনগণের মধ্যে ভারত সরকার ভারত রাষ্ট্র বিষয়ে এখন যে ধারণা তৈরি হয়েছে যে ভারত বাংলাদেশে তাদের স্বার্থে একটা ভোটবিহীন সরকারকে ক্ষমতায় থাকতে সাহায্য করছে, আর বাংলাদেশ সরকার তো বেশ খোলাখুলি বলছে যে ভারতের সহায়তায় আমরা আছি। এইরকম একটা অবস্থায় যখন আবার ভারত সরকার, নরেন্দ্র মোদী সরকার, তারা নাগরিকত্ব একটা আইন গ্রহণ করেছে, আইন হিসেবে গ্রহণ করেছে, যেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্বটা আসলে নির্ধারিত হবে। সেই এনআরসি-সিএ এর যে ইম্প্যাক্ট বাংলাদেশে, অর্থাৎ একটা উগ্র সাম্প্রদায়িকতার একটা ঢেউ আছে, সেই ঢেউয়ে কিন্তু উপচে পড়ে বাংলাদেশে আছে, যার প্রতিক্রিয়া এখানে তৈরি হবে। ভারতে মুসলমানরা যারা আছেন, বা বিশেষত পশ্চিমবাংলায় বাঙালি মুসলমান এবং অন্যান্য জায়গায় যারা বাঙালি মুসলমান আছেন, তাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করার তাদের একটা রাজনৈতিক কৌশল আছে। এটা প্রায় তারা বলেন ইন্টারনাল পলিটিক্সের জন্য। কিন্তু এই যে বাংলাদেশ, এই যে ঘুষপেটিয়া কি বলেন, ঘুষপেটিয়া মানে অনুপ্রবেশকারী বলে তারা যে আওয়াজটা তোলেন, তারও একটা কিন্তু
প্রবেশের জায়গা আছে, ওখানে মার্জিনালাইজ করা হচ্ছে, তাকে আবার বাংলাদেশি বলে জাস্টিফাই করছে। আমি বলছি যে এই ইম্প্যাক্টটা বাংলাদেশের মধ্যে আছে। এখন বাংলাদেশে ভারত রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করছে, বাংলাদেশের উপরে সাম্প্রদায়িক একটা ঢেউয়ের প্রভাব পড়ছে। অন্যদিকে আমাদের সীমান্ত প্রতিদিন হত্যা হবে, আমাদের সরকার বিজিবি সদস্য হত্যা হওয়ার পর প্রতিবাদ ঠিক মতো করতে পারবে না, নদীর ন্যায্য মানে পানির যে হিস্সা সেটা আমাদের আসবে না, বাণিজ্য ঘাটতি থাকবে, সাংস্কৃতিক ভাবে আমরা তাদের একটা তাবের মধ্যে একটা সেফ মানে গ্রহিতা হিসেবে থাকবো। এই বাস্তবতা আসছে কারণ বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় আছে যারা আনক্রিটিক্যালি, মানে অর্থাৎ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, মানে ভারতকে আমাদের বন্ধু মানতে হবে। বন্ধুত্বের ভিত্তি হচ্ছে ন্যায্যতা, যেখানে ন্যায্যতা নাই সেই সম্পর্কে বন্ধুত্ব। ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই,